নবী শুয়ে থাকা মানুষটাকে দেখে থতমত খেলো একচোট। ইয়াসিরের চোখ বন্ধ, কপালের ওপর পেশিবহুল ডান হাতটা আড়াআড়িভাবে রাখা। তুষি কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ দোনামোনা করে এগিয়ে এলো, কিন্তু যত সামনে আসছিল কেমন আশ্চর্য রকম কাঁপুনিতে কাবু হলো ভেতরটা। ধুকপুক ধুকপুক শব্দের মাত্রা যে কি প্রগাঢ়। তুষি ভীষণ আস্তে করে কফির ট্রেটাকে রাখলো টেবিলে। পিছু ফিরে দেখলো একই রকম শুয়ে আছে ইয়াসির, একটু নড়ছেও তো না। ঘুমিয়ে গেল কি? ইস, মনে হয় খুব ক্লান্ত। তুষির সাহসটা হঠাৎই বেড়ে গেল এবার। খুঁটে খুঁটে ইয়াসিরকে দেখার সুপ্ত এক ইচ্ছে মাথা চাড়া দিল। অভিভূতের ন্যায় ধারালো চিবুক পানে চেয়ে রইল সে। আজ যেন কড়াই গন্ডায় এই মুগ্ধতার মানে বুঝে নিল তুষি। বুঝে ফেলল সে আর নিজের মাঝে নেই। হৃৎপিণ্ডের লাভডাপের গতি বাড়াতেই ইয়াসির এসেছে হৃৎপিণ্ডের লাভডাপের গতি বাড়াতে ইয়াসির এসেছে তার কাছে। বুঝে ফেলল ইউসাই ঠিক। তুষি হারিয়ে গেছে এক গভীর সমুদ্রের মাঝে, যে সমুদ্রে শুধু একটাই তীর, একটাই কিনারা, ইয়াসির। মেয়েটার আনচানে মনে সে একই তাল তখন। ফের কানের পাশে বেজে উঠল মোহময় কিছু শব্দ, সাথে এক ঝটকা শনশন বাতাসে ছুটে বেড়ালো মাতাল সেই সুর। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাগরের মতো হারালো এ মনের কামনা। নিজেকে দেখে সুর হয় না, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা বাতাসে গুনগুন। ইয়াসিরের পায়ের দিকে, জুতো জোড়াও খোলেনি। তুষি নিঃশব্দে এসে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো। হাতটা বাড়াতে নিয়েও গুটিয়ে আনলো একবার। গলা উঁচিয়ে ইয়াসিরকে ফের দেখলো ভালো করে। না, জেগে নেই। তুষি সাহস করে জুতোয় হাত দিল। এক পায়েরটা খুলতে যেতেই এতক্ষণে নড়ে উঠল ইয়াসির। হাতটা চট করে সরালো কপাল থেকে, ভ্রু কুচকে চাইলো পায়ের দিকে। তুষিকে দেখে তড়াক করে উঠে বসলো অমনি। কি হচ্ছে? তুষি লাফিয়ে উঠল, স্পর্ধা টর্ধা ফানুসের মতো উড়ে গেল হাওয়াতে। বাড়ানো হাত জোড়া একচোট কাঁপুনিতে ফিরে এলো জায়গায়। ধরফর করে বলল, আমি তো কফি নিতে এসেছিলাম। সাথে আঙ্গুলের ইশারায় অদূরের টেবিলটাকে দেখালো সে। ইয়াসির এক পল চেয়ে চোখ সরিয়ে আনলো। মুখয় অপশিথিল হলেও ভারী গলায় শুধালো, তুমি নিয়ে এসছো কেন? মা কোথায়? তুষি জিভে ঠোঁট ভেজায়, থেমে থেমে বলে, বাবা ডেকেছেন বলে আপনাকে দিতে বাবা ডেকেছেন বলে আপনাকে দিতে বলেছেন। ইয়াসির কপাল কুঁচকে চেয়ে রইল তাও। চোখ মুখ দেখে পরিষ্কার, একদম বিশ্বাস করেনি। তুষি হড়বড় করে উঠল। সত্যি বলছি, বিশ্বাস না হলে ডেকে জিজ্ঞেস করতে পারেন। এখানে কি করছিলে? ইয়াসির মেঝের কথা বোঝালো, আর এতে সব যুক্তি গুলিয়ে ফেলল মেয়েটা। মিথ্যে বলতেও যতই পাকা হোক, ইয়াসিরের চোখ দেখলে সব আটকে যায়। তুষি গাল চুলকে এদিক ওদিক তাকালো। বিটকেলটা যে কেন এত প্রশ্ন করে, কোন হতচ্ছাড়াইকে পুলিশের চাকরি নিতে বলেছিল, সেটাকে হাতের কাছে পেলে মেরে তুষি রুটি বানিয়ে ফেলবে। কিছু জিজ্ঞেস করেছে? পুরুষরে চটক কাটার ন্যায় ফিরল সে, আমতা আমতা করে বলল, আসলে একটা ইঁদুর দেখলাম ঘরে, আমাকে দেখেই দৌড়ে খাটের নিচে ঢুকলো। যদি আপনাকে কামড়ে টামড়ে দেয় তাই আর কি, উকি দিয়ে দেখলাম। ইয়াসিরের মুখের ধরন বদলালো, আরো পাথুরে হলো তা। নিশ্চিত এইবারেও বিশ্বাস করেনি। নির্লিপ্ত ঠান্ডা চোখের চাউনিতে তুষি নিতে আসে। সোজাসুজি চেয়ে থাকতে পারে না। ফ্লোরে এলোমেলো পাতা ফেলে চোখের। ইয়াসির নিরেট কণ্ঠে বলল, যাও এখন। তুষি মাথা তুলল, শুনতে পায়নি এমন ভাবে শুধালো, যেতে বলেছে। কথাটায় বাধ্যের মতো ঘাড় নাড়ালো মেয়েটা। ততক্ষণে টেবিল থেকে কফির মগ হাতে তুলেছে ইয়াসির। তুষি উঠে দাঁড়ালেও এক ফোঁটা নড়ল না। ইয়াসির কাপে চুমুক দিতে গিয়েও থামল। ওকে ঠায় দাঁড়ানো দেখে প্রশ্ন ছুড়ল হাস্যহীন, কিছু বলবে?
তুষির অন্তঃপট উসখুস করছে খুব। নিষ্পিষে ভাব নিয়ে চৌচির হচ্ছে জিভটা। মনেরই দোলাচলে বেচারি বেশিক্ষণ টিকে থাকতে পারল না, বলেই ফেলল মুখ ফসকে, আপনার না মাথা ব্যথা, টিপে দেই? মহাভারত অশুদ্ধ হওয়ার মতো চাইল ইয়াসির। আকাশ ছোঁয়া গাম্ভীর্যতা কণ্ঠে এনে বলল, আমি বলেছি। স্বর শুনেই নিভে গেল তুষি। সজোরে মাথা নাড়ল দুপাশে। ইয়াসির মেঘমন্ড কণ্ঠে বলল, তখন সবার সামনে স্ত্রী পরিচয় দেখে কি সত্যি স্ত্রী হতে চলে এসছো? সেটা শুধুমাত্র আয়রনের সামনে তোমার সম্মান রাখতে বলেছিলাম, এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি। তুষি চুপ। চেহারায় খুব একটা পরিবর্তন এলো না, উল্টে মনে মনে ভাবল, আমি কিভাবে নিব না নিব সেটা আমার ব্যাপার। মাই ডিসিনাস, আপনার তাতে কি? মুখে বলল। আচ্ছা। ইয়াসির খেপে গেল। কি আচ্ছা? এই চোর, যেতে বলেছে না তোমাকে? যাচ্ছি তো, এমন করছেন কেন? ইয়াসির চোখ পাকায়। যাও আগে। তুষি ধূপধাপ পায়ে দৌড় অব্দি এলো, কি মনে করে থেমে আবার ছুটে গিয়ে দাঁড়ালো সামনে। একটা কথা বলতাম। ইয়াসিরের কপালে কারো ভাঁজ পড়ল, দৃষ্টিতে বিরক্তি, অথচ মেয়েটা কোমল স্বরে বলল, আমাকে একটু দাদির সাথে দেখা করতে দিন না, কত দিন হয়ে গেল দাদিকে দেখিনি। একটু বাইরে যেতে দিচ্ছেন না? সামনে আমার জন্মদিন, দাদির হাতের সেমাই ছাড়া আমি কোনোদিনও জন্মদিন করিনি। দেখা করতে দেবেন একটু? তুষির চোখে অনুনয়, ইয়াসিরের উত্তর শোনার আগ্রহ, অথচ পাষণ্ডটা মুখের ওপর বলল না। তুষির মুখ কালো হয়ে আসে। প্লিজ। ও কড়া কণ্ঠে বলল, আমি এক কথা দুবার বলে পছন্দ করি না। তুষির উদ্ভাসনায় এক ঘটি জল দিতে এতটুকুই যথেষ্ট আজ। ব্যর্থ শ্বাস ফেলল মেয়েটা। ফিরে আসতে নিয়েও আবার একই জায়গায় দাঁড়ালো, গলা তুলে বলল, আরেকটা কথা ছিল। মহা বিরক্ত চোখে চাইল ইয়াসির। সমস্যা কি তোমার? আমার না তো, আপনার। কি? না মানে, আপনি হাসতে পারেন না? সব সময় মুখটা কেমন বাংলার পাঁচ করে রাখেন কেন? আপনি কি রাম গরুরের ছানা যে হাসতে আপনার মানা? তুষি গড় করে বলল, যেন সব ভয় ডর কোথাও একটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ইয়াসির তাজ্জব, স্তব্ধ। ধমকি কিছু বলবে পূর্বেই সবাইকে ছুট লাগায় মেয়েটা। দমকা হওয়ার মতো গতিতে বেরিয়ে আসে বাইরে। সেই তোরে কাঠের দরজাটাও ধরম করে বাড়ি খেল ওই পাশে। ইয়াসির বোকা বনে গেল, কফির কথা ভুলে চেয়ে রইল হতভম্ব চোখে। তুষি একেবারে সিঁড়ির গোড়ায় এসে থামলো। জোরে শ্বাস ফেলতে ফেলতে ফিক করে হেসে উঠল হঠাৎ। ঠোঁটে জলজলে দুষ্টুমি নিয়ে ভাবল, আপাতত যেতে বললেন মেনে নিলাম, কিন্তু আপনি যে এই চোরের মন চুরি করার সাহস করেছেন, এখন তো গোটা আপনাকেই চুরি না করা অবধি তুষি কোথাও যাবে না। মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে হাসে, প্রফুল্ল স্বরে গান ধরে। কি ব্যাপার, রাত দুপুরে বানরের মতো লাফাচ্ছ কেন? হয়েছেটা কি? তুষির নাচানাচি উল্লাস সব থেমে গেল অমনি। চকিতে ফিরে চাইল পেছনে। রেহনুমার হাতে জগ, নিচ থেকে পানি আনতে যাচ্ছেন। বিরক্তিতে চেহারা কুঁচকে বসেছে একজোট। তুষিকে এমন হাত পা ছুঁড়ে লাফাতে দেখে প্রথম দফায় ভরকালেও মাথা ঘামানোর ইচ্ছে হলো না আর। কেমন খম করে বললেন, দেখি সরে দাঁড়াও। বাধ্যমের মতো এক পাশে সরে এলো তুষি। রেহনুমা সিঁড়িতে কেবল পা রেখেছেন। আচমকা বলল সে, আপনাকে দেখে আমার খুব অবাক লাগে জানেন। ভদ্রমহিলা থামলেন, ঘুরে চেয়ে বললেন, কেন অবাক লাগার কি আছে? তুষি অদ্ভুত চোখে হাসল, খুব স্পষ্ট গলায় বলল, আমি ভাবতাম গরিবদের বিবেক থাকে না, থাকে কিন্তু কম, কারণ ওরা অভাবের তোড়ে যা ইচ্ছে করে ফেলতে পারে। এই যে আমাকেই দেখুন না, আমিও কিন্তু এই চুরির পথে পেটের দায়ী নেমেছিলাম, কিন্তু আমার ওসব ধারণা বদলে গেল। আপনাদের বাড়ি এসে আপনাকে দেখার পর বুঝলাম আমি আসলে ভুল। গরিবরা তো মূর্খ, এক কলম পড়াশুনো করেনি, তাই ভালো মন্দের জ্ঞান ওদের কম। কিন্তু আপনাদের কাছে সব আছে, মান সম্মান, টাকা, শিক্ষা, অথচ বিবেক সেটা এক আনাও নেই। আপনার মতো মহিলাদের কাছে নিজের সন্তান, নিজের রক্ত, নিজের আত্মীয়রাই সব কিছু।
এখানে অন্যদের কোনো দামই নেই। সে যদি হয় আবার আমার মতো বস্তিতে বড় হওয়া মেয়ে, তাহলে তো সোনাই সোহাগা। অথচ আমাদের চোখে আপনাদের মতো গাড়ি চড়া মানুষকে কত সুখী মনে হতো এক সময়। কিন্তু যদি বিবেকেই না থাকলো, তার সুখ দিয়ে কি হবে? সে তো মানুষই নয়, তাই না? রেহনুমা স্তব্ধ, বিস্মিত, হতবাক হয়ে বললেন, কি বললে তুমি আমাকে? তুষি চাউনি নির্ভীক, কাঁধ উঁচিয়ে বলল, আমি কি করলাম? বলেছিলেন তো আপনি যে কাজ আমি করিনি, তার জন্য আমাকে কত কি শোনালেন আজ। হ্যাঁ, এ বাড়িতে আসার পর থেকেই আমি আপনার কাছে পদে পদে খোঁটা শুনেছি, অপদস্থ হয়েছি, কিন্তু ওসব আমি কখনো গায়েই মাখিনি। লোকের গাল মন্দ শোনার অভ্যাস ছিল আমার। অথচ আজ আপনি আমার বাবা মা তুলে কথা বলেছেন। আমরা গরিব, আপনাদের মতো ধন দৌলত নেই বলে বস্তিতে বড় হয়েছি, কিন্তু সেটা তো কারো দোষ হতে পারে না। আপনি আজ আমার জন্ম পরিচয় নিয়েও কথা বলতে ছাড়েননি, অথচ ওই কাজ কে করলো? আপনাদেরই বাড়ির আরেক মেয়ে। তখন আপনার কথার বুলি কোথায় হারিয়ে গিয়েছিল বলুন তো? আজ যদি আমার জায়গায় ইউষা হতো বা আমি আপনার নিজের মেয়ে হতাম, তখন পারতেন আমাকে এসব বিষ কথা শোনাতে? রেহনুমা চেঁচিয়ে উঠলেন রুষ্টতায়, এই মেয়ে, খুব বুলি ফুটছে দেখি। তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আজকে না হয় তুমি চুরি করনি, কিন্তু তুমি যে চোর সেটা কি মিথ্যে? বলো, সাধু তুমি? হ্যাঁ, মানলাম আইরিন তোমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য অমন একটা ভুল কাজ করেছে। তাতে কি হয়েছে শুনি? নির্দোষ প্রমাণিত হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো? এখন সবাই মিলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? কেন? কে তুমি? হ্যাঁ, কি ভাবো নিজেকে? আর তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের সাথে নিজের তুলনা করছো। আমার মেয়ে কত ভদ্র দেখেছো? আজ অবধি আমার চোখের দিকে চেয়ে কথা পর্যন্ত বলেনি, সেখানে তুমি একটা তর্কবাজ উগ্র। তোমার মতো মেয়ে আমি কখনো পেটে ধরতেই পারি না। তুষির মুখ কাগজের মতো সাদা হয়ে গেল, নিস্তব্ধ আওড়ালো, আপনি আবার আমার মাকে অপমান করছেন। আপনি আমার বাবা মা নিয়ে আর একটা কথাও বলবেন না। কতটুকু জানেন আপনি ওদের ব্যাপারে? কতটুকু চেনেন? ওরা আমাকে নামিয়েছে না আমি নেমেছি সে? রেহনুমা কথা কেড়ে নিলেন, হ্যাঁ, করছি। কি করবে তুমি? কি করবে? সন্তান শুধু জন্ম দিলেই হয় না, শিক্ষা দীক্ষারও প্রয়োজন আছে। মেয়ে জন্ম দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। পকেট কাটুক, চুরি করুক, তাতে কি? ঘরে টাকা তো আসবে। বলিহারি বাবা মায়েরা, সেসব আমার জানার কোনো দরকার নেই। নিজে সেধে কথা বাড়াতে এসেছো, তাই শুনছো। এই জন্যই ছেলে মেয়েদের বুঝে শুনে চলতে হয়, না হলে সন্তানের জন্যে কাদা গিয়ে সবার আগে বাবা মার গায়েই লাগে। আগে নিজে মানুষ হও, সভ্য হও। মেয়েদের জামা পরলেও ছেলে ছেলে হাবভাব তো এখনো যায়নি। শেখো এসব, তারপর অন্যকে বিবেক নিয়ে কথা শোনাতে আসবে। আমাদের বিবেক আছে বলেই এখনো এ বাড়িতে থাকছো, খাচ্ছো, ঘুরে বেড়াচ্ছ অবাধে। অন্য কেউ হলে তোমার মতো রাস্তার মেয়েকে ঘরের চৌকাঠ মারাতেও দিত না। আর হ্যাঁ, খবরদার আর কখনো আমার মেয়ের সাথে নিজেকে তুলনা তো দূর, এসব মুখেও আনতে যেও না। যে যেটার যোগ্য নয় তার সাথে সেটা বেমানান। তুষি স্তম্ভিতের ন্যায় সব কথা শুনল। রেহনুমা এক পা বাড়াতে নিলেই বলল, আপনি আজ যে কথাগুলো বললেন, আমি এসব সারা জীবন মনে রাখবো। এমন যেন না হয় যে কোনো একদিন এই রাস্তার মেয়েটার কাছে এসে আপনাকে ক্ষমা চাইতে হচ্ছে। মাথায় রাখবেন, সেদিন কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না, কখনো না। তারপর তরতরি নেমে গেল তুষি। সেদিকে চেয়ে বিড়বিড় করে উঠলেন রেহনুমা, অসভ্য বেয়াদব মেয়ে একটা। ও আমাকে ক্ষমা করার কে? রাত প্রায় অনেক। যে যার ঘরে থাকায় লিভিং রুম ফাঁকা। স্টোররুমে যেতে বসার ঘর ফেলে আসতে হয়। পাংশুটে মুখে হাঁটতে হাঁটতে শুকনো ঢোক গিলল তুষি। কেন যেন বুকে তোলপাড় করে কান্না পাচ্ছে হঠাৎ। আজ কি তুষি একটু বেশি নরম হয়ে এসেছে?
না হলে ন্যাকা মেয়েদের মতো বারবার এমন চোখ ভরে আসছে কেন? কেন পৃথিবীর এই হাজার কোটি মানুষের মাঝে বড্ড তুচ্ছ লাগছে নিজেকে? তুষির ভেতরটা হু হু করছে মায়ের জন্য। আজ মা বেঁচে থাকলে ওকে নিশ্চয় চোর হতে দিতেন না, আর 5টা নারীর মতো বুকে আগলে মানুষ করতেন। কেন যে তুষি চোর হতে গেল? দাদির কথা মতো লোকের বাড়িতে কাজ করলেও বাবা মা নিয়ে কেউ এতটা অপমান করতো না বোধ হয়। তুষি বেখেয়ালে কদম ফেলার মাঝে আচমকা ধাক্কা লাগলো আইরিনের সাথে। আপেল খেতে খেতে যাচ্ছিল সে। ভাবনায় মগ্ন মেয়েটা চমকে ওঠে, প্রকট চোখে ফিরে চায়। আইরিনকে দেখেই কপাল কুঁচকে বসে পরপর। তুষি ভেবেছিল এড়িয়ে যাবে, নিরস চিত্তে যেতে নিল। তক্ষণে ভেঙচি কাটলো আইরিন। কাঁধ থেকে চুলের ঝাপটা এমনভাবে সরালো সোজা এসে চোখে লাগলো তুষির। অমনি দাঁত কপাটি পিষে ধরল মেয়েটা। মেজাজ এমনি চটে আছে, আরও বিগড়ালো এবার। আইরিন পাশ কাটাতে গেলে তুরন্ত খপ করে ওর হাতটা চেপে ধরল তুষি। সে মেয়ে হতবুদ্ধি হয়, তেতে উঠে পরপর। কোন সাহসে আমার হাত ধরেছো তুমি? ভেঙচি কেটেছো কেন? আমার ইচ্ছা হয়েছে কেটেছি, ব্যাস। আমারও ইচ্ছে হয়েছে ধরেছি, ব্যাস। আইরিনের হাত তুলতুলে তুষি ইচ্ছে করে কবজিতে আঙুল দাবিয়ে দিল। ব্যথায় মুচড়ে উঠল মেয়েটা। আহ, লাগছে। কেন এখন লাগছে কেন? আমার পেছনে লাগার সময় এসব মনে ছিল না? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো তুষি। ভাইয়া কি একটু তোমার পক্ষ নিয়ে কথা বলেছে, সেই জন্য এখন হাওয়ায় উঠছো, তাই না? উঠছি তো, এই যে দেখো আমার পিঠে কত সুন্দর দুটো ডানা, দেখতে পাচ্ছ না? ভাবে কি করে? মনের মাঝে শয়তানি থাকলে এখন ভালো জিনিস দেখতে পাওয়া যায় না। হাত ছাড়ো আমার, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুষি নিরুৎসাহিত বলল। হোক খারাপ, আমিও খারাপ, তুমিও খারাপ। আর একটু খারাপ হলে সমস্যা, আর একটু খারাপ হলে দোষ কি? ও আরো ইচ্ছে করে বাঁধন শক্ত করল। ব্যথায় চোখ মুখ খিচে নিল আইরিন। পরপরই কটমটিয়ে বলল, তোমাকে আমি। মেয়েটা অন্য হাত তুলল সপাটে এক চড় মারবে বলে। চট করে ধরে রাখা হাতটা পিঠের সাথে মুচড়ে ধরল তুষি। এই ভুল করতে যেও না, যাইনি, কসম আল্লাহর, একেবারে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। আইরিন আর্তনাদ করে উঠল। লাগছে আমার, ছাড়ো। কি ভেবেছিলে তুষি দুর্বল? মিনমিন করছে মানে গায়ে জোর নেই? এই হাত দিয়ে ছোটবেলায় ইট ভেঙেছি, পুকুর সাঁতরে মাছ ধরেছি, লোকের গাছে ঢিল মেরে ফল পেরেছি। আর তুমি এসেছো তোমার এই নেল পলিশ পরা হাত দিয়ে আমাকে মারতে। ভেবেছিলাম বয়সে বড় দেখে সম্মান দেব, কিন্তু না, তুমি শালীর সম্মানের যোগ্য নও। তুমি আমাকে গালি দিলে? দিলাম, বস্তিতে বড় হয়েছি তো এর চেয়েও সুন্দর গালি জানি। ভদ্রতার দাম যখন দিচ্ছ না, শোনাবো সেসব। রেহনুমা তক্ষুনি হাজির হলেন সেখানে। বসার ঘরের এই দৃশ্যে রমণীর মাথা চক্কর দিল। চেঁচিয়ে উঠলেন হতভম্বতায়। একি, এসব কি হচ্ছে? এই মেয়ে, ছাড়ো ওকে, ছাড়ো। তুষি এক কথায় ছেড়ে দিল। খাঁচা থেকে ছাড়া পাওয়া মুক্ত পাখির মতো ছটফট করে সরে এলো আইরিন। টলমলে চোখে চেয়ে বলল, মামি, আমার হাতটা বোধহয় ভেঙেই গেল। রেহনুমা ছুটে এলেন। আইরিনকে আগলে ধমকেও বললেন তুষিকে, তুমি তো আসলেই একটা চূড়ান্ত অসভ্য মেয়ে। এভাবে কেউ মানুষের হাত মুচড়ে ধরে? আপা, আপা, দেখে যাও, ডাকাত মেয়েটা কি করছে, দেখে যাও। তনিমার সারা শব্দ এলো না। তুষি বলল, মনে হয় ঘুমিয়ে গেছে, আমি গিয়ে ডেকে আনবো। ফাজলামো করছো? খুব সাহস বেড়েছে দেখছি। স্বার্থকে বলছি, দাঁড়াও। তুষি হাসলো। ভয়ই পেল না আজ। উল্টে বুক চিতিয়ে বলল, বলে দিন। বললে কি হবে? নালিশ করে বালিশ তো আর পাবেন না, কারণ উনি আমার হয়ে কথা বলবেন, আমি জানি। তারপর আইরিনের পানে ক্ষিপ্ত চোখে চাইল সে। মেয়েটা এখনো ফোপাচ্ছে, কবজি ডলছে সামনে। তুষি আঙ্গুল তুলে বলল, আমার পেছনে লাগতে এলে এমনই হবে। আপনাদের আদরের ভাগ্নিকে বলবেন এরপর থেকে যেন আমার সাথে বুঝে শুনে কথা বলে। রেহনুমা তাজ্জব চোখে বললেন, কেন তোমার সাথে বুঝে শুনে কথা বলতে হবে কেন? কোন হরিদাস পাল হে তুমি?
তুষি মাথাটা ঝুঁকিয়ে আনলো অমনি। চুল ব্যাক ব্রাশ করে বলল, আমি আমার স্বামীর বিয়ে করাবো, মিসেস ইয়াসির আবরার শর্ত। আমার স্বামী যদি শোনে না আপনারা আবার আমার সাথে এরকম করছেন, একেবারে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যাবে। আসলে আমাকে অনেক ভালোবাসে তো, তাই কেউ কিছু বললে সহ্য করতে পারে না, সেজন্য সাবধান, মাইন্ড ইওর অন বিজনেস। তারপর এপাশ ফিরে বেনুনিটা সামনে থেকে পিঠের ওপর ছুঁড়ে মারল তুষি। ভেংচি কেটে খুব দাপট নিয়ে ঘরে ঢুকে গেল। আইরিন রেহনুমার সব কথা শেষ। দুজনে নির্বাক বনে মেয়েটাকে দেখে গেল শুধু। সকালের আলোটা সবে সবে হাত পা মেলে চেয়েছে। ঘড়িতে সময়ে ঠিক নেই। তুষির ঘুম ভাঙল তখনই। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নামলো। একেবারে চোখ মুখ ধুয়ে যখন বসার ঘরে এলো, সব কিছু নিশ্চুপ তখনও। এমা, কেউ ওঠেনি। দেওয়ালে ঝোলানো বিশালাকার ঘড়িটায় চাইল ও। মাত্র 6টা বাজে। হায় হায়, জীবনে প্রথম এত ভোরে উঠল সে। তুষির ফুরফুরে মেজাজ মুহূর্তে কেমন হাওয়া ছেড়ে দিল। কেউ ওঠেনি। ও একা একা কি করবে এখন? টিভি দেখবে, কিন্তু এই রিমোটের ও কিচ্ছু বোঝে না। বাইরে যাওয়ারও উপায় নেই। দরজাটা সারাক্ষণ লক করা থাকে। তক্ষুনি সিঁড়িতে পায়ের শব্দ পেল তুষি। নামছেন তনিমা। ওকে দেখে অবাক হয়ে বললেন,